আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। টেন্সের ১২টা বাজাবো কোর্সের আজকে হচ্ছে আমাদের ৬ নম্বর ক্লাস। ইতিমধ্যে আমরা ৫টা ক্লাস শেষ করে ফেলেছি এবং প্রত্যেকটা ক্লাসে আমরা বিভিন্ন প্রকার টেন্সের ডিটেলসে আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আমাদের ৬ নম্বর ক্লাস এবং ৬ নম্বর ক্লাসে আমরা শিখব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আসুন একটু জানার চেষ্টা করি আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি। দেখেন, অতীতের কোনো একটা সময়ে যদি আমাদের কোনো একটা কাজ চলমান অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আবার বলছি, অতীতের কোনো একটা সময়ে যদি আমাদের কোনো একটা কাজ চলমান অবস্থায় থাকে তাহলে সেটাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। বিষয়টা ভালোভাবে বুঝতে হবে। অতীতের একটা সময়ে একটা কাজ আমাদের চলতেছিল, এরকমটা বোঝালেই আমরা সেটাকে ধরে নিব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন সংজ্ঞা থেকে আসলে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন না। আসলে এই টেন্সটা আপনারা বাংলা বাক্য দেখে কিভাবে চিনবেন বা এটা চেনার উপায় কি? দেখেন, অতীত সময়ে কোনো একটা কাজ চলছিল বোঝাবে। প্রথমে আমি এটাই বলেছি। এরপরে দেখেন, বাংলা বাক্যের শেষে ছিলাম, ছিল, ছিলেন এইরকম থাকবে, অথবা তেছিলাম, তেছিল, তেছিলেন এইরকমটা আমরা দেখতে পাবো। তো এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, কাজটা আমাদের চলমান অবস্থায় থাকবে এবং এইটা অতীতে হবে, ঠিক আছে? অর্থাৎ যে সময়টা আমাদের জীবন থেকে পার হয়ে গেছে এরকম কোনো সময়ে কোনো একটা কাজ চলতেছিল এরকমটা বোঝাবে। আমরা এক্সাম্পলগুলো দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে? এখন বাংলা বাক্য চেনার জন্য আপনার এই দুইটা শর্তই যথেষ্ট, অর্থাৎ প্রথম পয়েন্ট এবং দ্বিতীয় পয়েন্ট, এই দুটো মুখস্থ রাখলে বা মনে রাখলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু ইংলিশ বাক্য দেখে আপনারা কিভাবে চিনবেন যে এটা আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিনা? সেই ক্ষেত্রে আপনাকে যেটা ফলো করতে হবে, দেখেন অজ অথবা অয়ার থাকবে সেই সেন্টেন্সে এবং এর সঙ্গে দেখেন মেন ভার্ব থাকবে এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। আবার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন, অজ এবং অয়ার থাকবে সেন্টেন্সে এবং মেন ভার্ব থাকবে তার সঙ্গে আইএনজি যুক্ত থাকবে। এখন আমরা যে বলতেছি মেন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, ঠিক আছে? আমরা অনেকেই কিন্তু এই বিষয়টা জানি না। তো চলুন আমরা এই এক্সাম্পলের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি। দেখেন, ভার্বের ৩টা রূপ থাকে। একটা হচ্ছে প্লে, আরেকটা হচ্ছে প্লেইড, প্লেইড অর্থাৎ এই প্লেটা হচ্ছে ভার্বের ১ নম্বর রূপ, প্লেইডটা ভার্বের ২ নম্বর রূপ এবং প্লেইড এটা হচ্ছে ভার্বের ৩ নম্বর রূপ। এই ৩টা রূপ আমরা সাধারণত দেখতে পাই। এখন এইখানে যে প্রথম যে রূপটা প্লে, এই প্লেটা হচ্ছে মূলত ভার্বের ১ নম্বর রূপ এবং এর সঙ্গে আইএনজি যুক্ত হবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। এখন মেন ভার্ব কি? দেখেন, মেন ভার্ব একটা সেন্টেন্সে একটা যদি ভার্ব থাকে সেইটা হয় মেন ভার্ব এবং কোনো একটা সেন্টেন্সে যদি একের অধিক ভার্ব থাকে তাহলে প্রথমটা হয় হেল্পিং ভার্ব এবং দ্বিতীয়টা হয় হচ্ছে মেন ভার্ব। যেমন এই যে সেন্টেন্সটা এখানে দেখেন, এই অসটা হচ্ছে হেল্পিং ভার্ব এবং এটা হচ্ছে মেন ভার্ব, এটার সঙ্গে আইএনজি হয়েছে। এই বিষয়গুলো আমরা এই এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো আশা করি বুঝতে পেরেছেন বেসিক বিষয়গুলো। তো এখন কথা হচ্ছে, দেখেন আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সগুলো কিভাবে চিনব এবং এটার সংজ্ঞা কি আমরা প্রাথমিকভাবে এটা বুঝতে পেরেছি, কিন্তু আসলে সেন্টেন্স কিভাবে মেকিং করব? দেখেন, সেন্টেন্স মেকিং না করতে পারলে কিন্তু আমাদের এইগুলো শিখে কোনো ফায়দা নেই, ঠিক আছে? তো এখন আসেন তাহলে এই বাংলা থেকে ইংলিশ কিভাবে করবেন এই বিষয়টা একটু জানার চেষ্টা করি। দেখেন, বাংলা থেকে ইংলিশ করতে চাইলে আমাদের একটা নিয়ম মানতে হবে। নিয়মের বাইরে আমরা যেতে পারবো না, যেটাকে আমরা আসলে ইংলিশে স্ট্রাকচার বলি। তো এই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। দেখেন, প্রথমে একটা সাবজেক্ট নিতে হবে এবং এই সাবজেক্ট অনুযায়ী অজ এবং ওয়ারকে যে কোনো একটাকে ব্যবহার করতে হবে। এরপরে কি করব, আমরা মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব, অর্থাৎ ভার্বের ১ নম্বর রূপের সঙ্গে আমাদের কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। এরপরে আমাদের কি করতে হবে, অবজেক্ট বা এক্সটেনশনকে ব্যবহার করতে হবে। আমরা সকলে এতক্ষণে জেনে গেছি আসলে এক্সটেনশন বা অবজেক্টটা কি, ঠিক আছে? এখানে নতুন করে বলতেছি না, আগের ক্লাসগুলো যারা দেখেছেন নিশ্চয়ই তারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এখন তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী আমরা সেন্টেন্সগুলো মেক করব। তো চলুন আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই। তো তার আগে বলে রাখি, যারা এখনও ডিজিটাল স্কুলের ফেসবুক পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন, যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন চলুন আমরা আমাদের এক্সাম্পলে চলে যাই এবং বিষয়গুলো একটু আমাদের উপরের শর্তের সঙ্গে মিলাইতে থাকি এবং প্র্যাকটিক্যালি একটু বোঝার চেষ্টা করি। দেখেন, প্রথম সেন্টেন্সটা, আমি একটি বই পড়ছিলাম। দেখেন, এই যে কাজটা, এই কাজটা আসলে কোনো একটা সময় চলতেছিল কিনা একটু চিন্তা করার চেষ্টা করেন। দেখেন, আমি একটি বই পড়তেছিলাম,
অতীতের কোনো একটা সময় এই কাজটা সে করতেছিল, ঠিক আছে। তো এই যে চলমান একটা অবস্থা আছে, তো এইটাকে আমরা সাধারণভাবে বুঝতে পারতেছি যে এটা অতীতের একটা কাজ এবং এই কাজটা চলতেছিল। কিভাবে বুঝলাম? দেখেন, এই যে কথাটা কোনোভাবে কিন্তু আমরা আমাদের বর্তমান সময়ের সাথে মিলাতে পারি না। অর্থাৎ এর আগে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখেছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সেই সেন্টেন্সগুলোর সাথে এই সেন্টেন্সটা মেলে না, ঠিক আছে। দেখেন, এখানে কথাটাই কিন্তু একটা অতীতের, এটা কোনোভাবেই বর্তমানের কথা না এবং কোনোভাবেই এটা ভবিষ্যতের কথা না, ঠিক আছে। এবং এই কথাটা একটা চলমান অবস্থা, অর্থাৎ চলমান একটা কাজ বোঝাচ্ছে। এখন চলমান কাজ কিভাবে বোঝাচ্ছে? দেখেন, আমি একটি বই পড়ছিলাম, মানে এই কাজটা আমি একটা সময় করতেছিলাম, ঠিক আছে, সেইটা এখানে বোঝাচ্ছে। সেই সময় এই কাজটা চলমান ছিল। এবং আরও একটা বিষয় খেয়াল করেন, বাংলা বাক্য শেষে দেখেন ছিলাম এই কথাটা আছে। আমরা এখান থেকে জেনেছিলাম বাংলা বাক্য শেষে ছিলাম, ছিল, ছিলেন অথবা তেছিলাম, তেছিল, তেছিলেন থাকবে, ঠিক আছে। এই বিষয়গুলো আপনারা এখান থেকে মিলাই নেবেন, কারণ আমি সবগুলো যদি এইভাবে ধরে ধরে আপনাদেরকে বুঝাইতে যাই সময়টা একটু বেশি লেগে যায়। সেই জন্য বলতেছি যে আপনারা যখন আমি একটা সেন্টেন্স পড়ব এখানে আপনারা একটু মিলানোর চেষ্টা করবেন। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে এই সেন্টেন্সটা আসলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স। এখন এটাকে আমরা কিভাবে ইংলিশে করব? দেখেন, প্রথমে আমাদের সাবজেক্ট খুঁজে বের করতে হবে। আমরা জানি যে সাবজেক্ট আসলে কিভাবে খুঁজে বের করতে হয় এবং সাবজেক্ট কি। তারপর ছোট্ট করে বলে দিই, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় বা যে কাজটি করে সেই হচ্ছে সাবজেক্ট। এই সেন্টেন্সে দেখেন, আমি একটি বই পড়ছিলাম, তাহলে আমি সম্পর্কে বলা হচ্ছে আমি এই বই পড়ার কাজটা করতেছিল, ঠিক আছে। তাহলে আমি হচ্ছে সাবজেক্ট, আমি এখানে বসালাম সাবজেক্টকে। আমাদের স্ট্রাকচার অনুযায়ী এখন আমরা যাব, ঠিক আছে। এরপরে দেখেন, আমাদের সাবজেক্টের কাজ হয়ে গেলে অজ অথবা ওয়ারকে যে কোনো একটাকে বসাতে হবে। আয়ের সঙ্গে সবসময় অজ বসে, মনে রাখবেন, আয়ের সঙ্গে সবসময় অজ বসে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কখনোই এই জিনিসটা পরিবর্তন হবে না সারা জীবনের জন্য। এই জন্য এই স্ট্রাকচারটাকে আপনাদের মনে রাখতে হবে। তো আমরা অজটাকে বসালাম, এরপরে আমাদের মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে। দেখেন মেন ভার্ব কি সেটা আমরা প্রথমে খুঁজে বের করি। দেখেন এই বাক্যে আমি একটি বই পড়ছিলাম, তো এই যে পড়াটা হচ্ছে আমাদের মেন ভার্ব। তো এই পড়া এর ইংলিশ কি? রিড। আমরা এখানে রিডকে লিখেছি, এর সঙ্গে কি করেছি? আমরা আইএনজিকে যুক্ত করেছি, তার মানে হয়ে গেছে রিডিং। আই ওয়াজ রিডিং। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এই মেন ভার্বের সঙ্গে কিভাবে আইএনজিটা আমরা যুক্ত করব। এরপরে আমাদের কি করতে হবে? এক্সটেনশনের কাজ করতে হবে। তো এই বাক্যে এক্সটেনশন কি? দেখেন একটি বই, একটি বইয়ের ইংলিশ কি? আ বুক, ঠিক আছে। আই ওয়াজ রিডিং আ বুক, আমি একটি বই পড়তেছিলাম। আশা করি বুঝতে পেরেছেন যে ইংলিশ সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এখন আপনাদের যে বিষয়টা এখানে মেলাতে হবে, ইংলিশ বাক্য দেখে আমরা কিভাবে চিনব যে এটা আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যদি দেখেন এই বাংলাটা না থাকতো, শুধুমাত্র এই সেন্টেন্সটা থাকতো আই ওয়াজ রিডিং আ বুক, এটা কোন টেন্স? আপনি এটা নির্ণয় করেন যে আসলে এটা কোন টেন্স, সেক্ষেত্রে কি করতেন? আপনি হয়তো চিনতেন না। তো আপনার যদি এই বিষয়টা মনে থাকতো, দেখেন অজ অথবা ওয়ার বসবে এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, সেইটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আপনি কিন্তু খুব সহজে ধরতে পারতেন। দেখেন সেই কাজটাই এখানে করা হয়েছে। অজ অথবা ওয়ার, দেখেন এখানে অজ আছে এবং মেন ভার্বের সঙ্গে আইএনজি আছে। বিষয়টা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আশা করি বুঝতে পেরেছেন। দেখেন প্রত্যেকটা সেন্টেন্স এখানে এই একইভাবে তৈরি হবে, ঠিক আছে। তো প্রথম সেন্টেন্সটা আমি ক্লিয়ারভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। এখন আমরা একটু দ্রুত শেষ করার চেষ্টা করব, ঠিক আছে। দেখেন পরবর্তী সেন্টেন্সটা, তারা ফুটবল খেলছিল। তারা ফুটবল খেলছিল, দেখেন একটা সময় ধরে তারা খেলছিল, মানে এই খেলার কাজটা তখন শেষ হয় নাই, তো চলমান একটা অবস্থা। তো তাহলে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটার ইংলিশে আমরা কিভাবে করব? প্রথমে আমরা সাবজেক্ট খুঁজে বের করব। সাবজেক্ট কি? দেখেন তারা, কারণ তারাই ফুটবল খেলার কাজটা করতেছে, তারা ইংলিশ কি? দে। এরপরে আমাদের কি করতে হবে? আমাদের স্ট্রাকচার অনুযায়ী অজ অথবা ওয়্যারকে বসাতে হবে। দে এইটা হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট। তো প্লুরাল সাবজেক্ট হলে তারপরে আমাদের সবসময় ওয়্যার বসে, মনে রাখবেন। প্লুরাল কি? দেখেন একের অধিক যদি কোনো ব্যক্তিকে বোঝায়, তারা দ্বারা এখানে একের অধিক ব্যক্তিকে বোঝাচ্ছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন এখানে কেন ওয়্যার বসেছে। এরপরে আমরা কি করব? আমাদের ভার্ব খুঁজে বের করব। এখানে ভার্ব কি? খেলা, ঠিক আছে। খেলার ইংলিশ কি? প্লে। এর সঙ্গে আমাদের কি হবে? আইএনজি হবে, প্লেয়িং। তো তাহলে আমাদের এই ভার্বের কাজটাও হয়ে গেল। এখন আমরা কি করব? অবজেক্ট বা এক্সটেনশন খুঁজে বের করব। তো এখানে এক্সটেনশন দেখেন ফুটবল, তো তাহলে আমরা এখানে লিখে দিলাম ফুটবল। দি ওয়ার প্লেয়িং ফুটবল। আশা করি বুঝতে পেরেছেন।
এখন আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন সে রাতের খাবার রান্না করতেছিল। দেখেন এই কাজটা চলতেছিল। দেখেন করতেছিল এইভাবে বললে আমরা খুব সহজে বুঝতে পারি, কিন্তু সব সেন্টেন্সে দেখেন এরকমভাবে থাকবে না, এবং আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু এই উপরের দুইটা সেন্টেন্সের মতো করে সবসময় বলার চেষ্টা করি, ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল লাইফের সাথেও আমাদের মিলাইতে হবে এবং আমাদের বইয়ের ভাষার সাথেও মিলাইতে হবে, তাহলে বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারবো। তো তাহলে দেখেন এই সেন্টেন্সটা দ্বারা আমরা বুঝতেছি এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো এখানে সাবজেক্টকে সেটা আগে খুঁজে বের করি। তো সে এই কাজটা করতেছে, রান্নার কাজটা সে করতেছে। তো সে ইংলিশ কি, হি অথবা সি, কোনটা বসাবো? আমরা যেহেতু রান্নার কাজ সাধারণ জানি মহিলারা করে, সেক্ষেত্রে আমরা সিকে বসাবো। হি এবং সি কোনটা কখন বসে আমরা এর আগের ক্লাসগুলোতে জেনেছি। মহিলাদের ক্ষেত্রে সি বসে, ছেলেদের ক্ষেত্রে হি বসে। অর্থাৎ আমরা যদি মহিলাকে বোঝাতে চাই তাহলে সি ব্যবহার করব, যদি পুরুষকে বোঝাতে চাই তাহলে হি ব্যবহার করব। তো তাহলে দেখেন আমরা এখানে সিকে নিলাম, ধরে নিলাম সে একজন মহিলা এবং সে রান্না করতেছে। তো সির পরে আমাদের কি করতে হবে, এখানে অজ অথবা ওয়ারকে ব্যবহার করতে হবে। কোনটা বসাবো? দেখেন সি একজন ব্যক্তি এবং থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ একজন ব্যক্তি এবং থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে আমাদের অজকে বসাতে হবে, ঠিক আছে? তাহলে আমরা অজকে বসালাম। এরপরে আমাদের ভার্বকে খুঁজে বের করতে হবে। দেখেন রান্না করা, এই রান্না করা ইংলিশ কি, কুক, তার সঙ্গে কি হবে, কুকিং। তো তাহলে আমরা এখানে ভার্বটাও পেয়ে গেলাম। এরপরে আমাদের কি করতে হবে, অবজেক্টের কাজ করতে হবে। দেখেন সে রাতের খাবার রান্না করে, তাই না? রাতের খাবার ইংলিশ কি, ডিনার, ঠিক আছে? তো তাহলে আমাদের সেন্টেন্সটা হয়ে গেল। এই ডিনারটা হচ্ছে এখানে অবজেক্ট বা এক্সটেনশন। শি ওয়াজ কুকিং ডিনার, সে রাতের খাবার রান্না করতেছিল, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এখন আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন আমরা একটি সিনেমা দেখতেছিলাম। দেখেন সিনেমা দেখার কাজটা কিন্তু শেষ হয় নাই, মানে সেই সময়টায় আমরা সিনেমা দেখতেছিলাম, ঠিক আছে? তো অতীতে এই কাজটা আমাদের চলতেছিল। এখানে আমাদের সাবজেক্ট কি, দেখেন আমরা আমরা এই সিনেমা দেখার কাজটা করতেছিলাম। আমরা ইংলিশ কি, ওই। দেখেন আমরা দ্বারা কি একজনকে বোঝায় নাকি একের অধিক? একের অধিক। এটার পরে আমাদের এখান থেকে অজ বসবে নাকি ওয়ার বসবে? ওয়ার বসবে, কারণ এইটা হচ্ছে আমাদের প্লুরাল সাবজেক্ট, অর্থাৎ উইয়ের পরে সবসময় ওয়ার বসে, এটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমাদের কি করতে হবে, ভার্বের কাজ করতে হবে। মেন ভার্ব কি এখানে, দেখেন দেখা। তো দেখার ইংলিশ কি, দেখার ইংলিশ হচ্ছে ওয়াচ, তার সঙ্গে কি হবে, আইএনজি, ঠিক আছে? তাহলে আমরা দেখতেছিলাম, কি দেখতেছিলাম, দেখেন একটি মুভি। তো একটি মুভির ইংলিশ কি, আ মুভি, ঠিক আছে? তো তাহলে আমরা সেন্টেন্সটা করে ফেললাম। দেখেন আ মুভি এখানে এক্সটেনশন। আশা করি বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এখন চলে যাব আমরা পরবর্তী সেন্টেন্সে। দেখেন সে একটি চিঠি লিখছিল। তাহলে এইটা দেখেন, তাহলে একটা চলমান কাজ, সেই সময় এই কাজটা চলতেছিল, অতীতের কোনো একটা সময় সে একটি চিঠি লিখছিল। আমি ধরুন আমার বন্ধুর বাড়িতে বেড়াতে গেছি এবং আমি যেয়ে দেখলাম সে একটা চিঠি লিখতেছে, ঠিক আছে? তো যেহেতু সে অতীতে এই কাজটা করতেছিল এবং সেই কাজটা শেষ হয় নাই, সুতরাং এটা হচ্ছে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে? তো তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সে। সে এই লেখার কাজটা করতেছিল। তো সে ইংলিশ কি, হি অথবা সি। আমরা ধরে নিলাম এখানে একজন ছেলে এই চিঠিটা লিখতেছিল, তাহলে এখানে আমরা সাবজেক্ট হিসেবে ব্যবহার করব হিকে, ঠিক আছে? এরপরে আমরা কি করব, অজ অথবা ওয়ার। দেখেন হিটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার, মানে একজন ব্যক্তি এবং তৃতীয় কোনো ব্যক্তি, মানে আমিও না, তুমিও না, তারপরে আমরাও না, তোমরাও না, ঠিক আছে? তৃতীয় কোনো একজন ব্যক্তি, সেই জন্য এটা হচ্ছে থার্ড পারসন, এবং যেহেতু একজন সেই জন্য সিঙ্গুলার। এরপরে আমাদের সবসময় অজকে বসাতে হয়, আমরা বসিয়েছি, ঠিক আছে? এরপরে আমরা কি করব, ভার্বকে নিয়ে আসবো এবং তার সঙ্গে আইএনজি যোগ করব। তো এখানে মেইন ভার্ব দেখেন লেখা। তো লেখার ইংলিশ কি, রাইট, তার সঙ্গে কি হবে, আইএনজি হবে, ঠিক আছে? তো তাহলে আমরা এখানে আমাদের ভার্ব পর্যন্ত কাজটা করে ফেললাম। হি ওয়াজ রাইটিং, সে লিখতেছিল, কি লিখতেছিল, একটি চিঠি, আ লেটার, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। আপনারা বুঝতেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আসলে এই ক্লাসগুলো মেক করে কোনো কাজে আসবে না, ঠিক আছে? তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা বুঝতেছেন কিনা বিষয়টা একটু ক্লিয়ার পাবে আমাদের জানাবেন। এরপরে দেখেন শিশুরা গান গাইছিল, মানে সেই সময় শিশুরা গান গাচ্ছিল, ঠিক আছে? অর্থাৎ অতীতের একটা কথা এবং এটা একটা চলমান কথা। তো এখানে দেখেন সাবজেক্ট হচ্ছে শিশুরা। শিশুরা এর ইংলিশ কি, দ্য চিলড্রেন, নির্দিষ্ট করে বলতেছি, ঠিক আছে? এই জন্য দ্য চিলড্রেন হবে।
তো সাবজেক্টের কাজ করে ফেললাম। এখন আমরা কি করব, এখানে অস অথবা ওয়ারকে বসাবো। দেখেন শিশুরা দ্বারা কি একজন শিশুকে বোঝাচ্ছে? না। যদি আমরা এরকম দেখতাম যে শিশুটি বা শিশু এরকম যদি কোনো কথা থাকতো তাহলে বুঝতাম যে হয়তো একজন, ঠিক আছে। কিন্তু এখানে দেখেন শিশুরা, এরা দ্বারা অনেক শিশুকে বোঝাচ্ছে, সুতরাং এটা আমরা ধরে নেব প্লুরাল, ঠিক আছে, অর্থাৎ একের অধিক। সুতরাং তাহলে আমাদের এখানে এই অস ওয়ার থেকে কোনটা বসবে? ওয়ারকে বসাতে হবে, কারণ এখানে অনেকগুলো শিশুর কথা বলা হচ্ছে। এরপরে আমাদের ভার্ব খুঁজে বের করতে হবে। দেখেন গান গাওয়া, তাই না? তো গান গাওয়া হচ্ছে এখানে ক্রিয়া, যেটাকে আমরা বাংলায় কাজ বলি, আর ইংলিশে এটাকে ভার্ব বলে, ঠিক আছে। তো এটার ইংলিশ কি হবে তাহলে? গান গাওয়া, গান গাওয়ার ইংলিশ হচ্ছে সিং। তো এর সঙ্গে আইএনজি যোগ হইলে আমাদের কি হয়? সিঙ্গিং। তো তাহলে ইংলিশটা হচ্ছে দ্য চিলড্রেন ওয়ার সিঙ্গিং। শিশুরা গাইছিল, কি গাইছিল? গান। তো গানের ইংলিশ কি? সংস, ঠিক আছে। তাহলে ইংলিশটা কি হচ্ছে? দ্য চিলড্রেন ওয়ার সিঙ্গিং সং, শিশুরা গান গাইছিল। এরপরে আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন আমি আমার পরীক্ষার জন্য পড়াশোনা করতেছিলাম। দেখেন আমি আমার পরীক্ষার জন্য কি করতেছিলাম? পড়াশোনা, তাই না? এই কাজটা আমি অতীতে করতেছিলাম এবং একটা চলমান অবস্থা এই সেন্টেন্স দ্বারা আমাদের বোঝাচ্ছে। আমি আমার পরীক্ষার জন্য পড়াশোনা করতেছিলাম, ঠিক আছে। এই কাজটা আমার সেই সময় শেষ হয়েছিল না, এরকমটা বোঝাচ্ছে। তো তাহলে এই সেন্টেন্সের আমাদের সাবজেক্ট হচ্ছে আমি কাজটা করতেছিলাম, কি করতেছিলাম? পড়াশোনা, ঠিক আছে। তো আমির ইংলিশ কি? আই। এরপরে আমাদের কোনটা বসবে? দেখেন ওয়াজ নাকি ওয়ার? আমরা আগেই জেনেছি অজ বসবে, এখানে আমরা অজকে বসালাম। এরপরে ভার্ব খুঁজে বের করতে হবে। এই সেন্টেন্সে ভার্ব কি? দেখেন পড়াশোনা করা। তো পড়াশোনা করার ইংলিশ কি? স্টাডি। তার সঙ্গে আইএনজি যোগ করলে হবে স্টাডিং, ঠিক আছে। আই ওয়াজ স্টাডিং, আমি পড়াশোনা করতেছিলাম কিসের জন্য? দেখেন আমার পরীক্ষার জন্য। ফর মাই এক্সাম, এতটুকু। এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন তারা একে অপরের সাথে কথা বলছিল। দেখেন এই কাজটা কিন্তু চলমান ছিল। ধরুন আমি একটা জায়গায় দাঁড়িয়ে আছি এবং আমি দেখলাম যে আমার ভাই এবং আমার ভাইয়ের বন্ধু তারা গল্প করতেছে, ঠিক আছে। তো আমার মা জিজ্ঞেস করলো যে তারা কি করতেছিল। আমি এসে বললাম যে তারা একে অপরের সাথে কথা বলতেছিল বা কথা বলছিল। তো তাহলে এই সেন্টেন্সটা দ্বারা কিন্তু একটা চলমান কাজের কথা বলতেছি এবং এই কাজটা অতীতের কোনো একটা সময় হচ্ছিল, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এখানে এই বাক্যটাকে যদি আমরা ইংলিশ করতে চাই তাহলে আমাদের সাবজেক্ট কি হবে? সাবজেক্ট হবে তারা, কারণ তারা এই কথা বলার কাজটা করতেছিল। তো তারা ইংলিশ কি? দে। তো দের পরে কি বসে? দেখেন ওয়ার, আমরা ওয়ারকে বসিয়েছি। এরপরে আমাদের কি করতে হবে? ভার্ব খুঁজে বের করতে হবে। তো ভার্ব এখানে দেখেন কথা বলা, কথা বলার ইংলিশ কি? টক। তার সঙ্গে কি হবে? আইনজি হবে টকিং, ঠিক আছে। দে ওয়ার টকিং, তারা কথা বলতেছিল, ঠিক আছে। কার সঙ্গে? দেখেন একে অপরের সাথে, তাই না? তাহলে একে অপরের সাথে এর ইংলিশ কি হবে? টু ইচ আদার। টু ইচ আদার, একে অপরের সাথে। এই টু ইচ আদার এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন বা অবজেক্ট। এখন আমরা চলে যাব পরবর্তী সেন্টেন্সে। দেখেন সে একটি ছবি আঁকতেছিল। দেখেন ছবি আঁকার কাজটা অতীতের কোনো একটা সময় চলতেছিল, ঠিক আছে। তো তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে সে কাজটা করতেছিল, সে ইংলিশ কি? হি অথবা সি। ধরে নিলাম এই ছবি আঁকার কাজটা একজন মেয়ে করতেছিল, তাহলে এর ইংলিশ হবে সি। সির পরে আমরা জানি কি বসে? অজ বসে। হির পরেও আমরা জানি কি? অজ বসে, তাই না? দুটার ভিতরে কোনো কিন্তু পার্থক্য নেই, অর্থাৎ ভার্ব কিন্তু সেম বসে, কিন্তু একটা দ্বারা পুরুষ বোঝায়, একটা দ্বারা মহিলা বোঝায়, ঠিক আছে। তো তাহলে আমরা অজকে বসালাম। এরপরে আমরা কি করব? এরপরে আমরা ভার্বকে আনবো, অর্থাৎ মেন ভার্বকে আনবো, ঠিক আছে। তো মেন ভার্ব এখানে কি? দেখেন ছবি আঁকা। দেখেন আঁকার ইংলিশ কি? আঁকার ইংলিশ হচ্ছে ড্র, ঠিক আছে। তো এখানে যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে তাহলে হয়ে যাবে ড্রয়িং, ঠিক আছে। ভার্বের কাজ শেষ। এখন আমরা কি করব? আমরা অবজেক্টকে বসাবো। দেখেন কি আঁকতেছিল? একটি ছবি। একটি ছবির ইংলিশ কি? আ পিকচার, ঠিক আছে। তো তাহলে বুঝতে পারতেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। এখানে আ পিকচার হচ্ছে আমাদের এক্সটেনশন। এখন আমরা চলে যাব আমাদের নেক্সট সেন্টেন্সে। দেখেন আমরা ঢাকায় ভ্রমণ করছিলাম। দেখেন এই কাজটা কোনো একটা সময় চলতেছিল, ঠিক আছে। আমরা ঢাকায় ভ্রমণ করছিলাম, এটা একটা চলমান কাজ এবং অতীতে এই কাজটা হচ্ছিল। তো এই কাজটা কারা করতেছিল? দেখেন ভ্রমণ করার কাজটা করতেছিলাম আমরা, তাই না? তো আমরা হচ্ছে সাবজেক্ট, আমরা ইংলিশকে উইয়ের পরে এখান থেকে কোনটা বসবে? অজ নাকি ওয়ার? ওয়ার আমরা আগেই জেনেছি।
এরপরে আমাদের কি করতে হবে, মেন ভার্ব খুঁজে বের করতে হবে। মেন ভার্ব এখানে কি, ভ্রমণ করা। ভ্রমণ করা ইংলিশ কি, ট্রাভেল। ট্রাভেলের সাথে আমাদের কি করতে হবে, আইএনজি যোগ করতে হবে। আমরা ট্রাভেলিং করে দিলাম। কোথায় ভ্রমণ করতেছিলাম, দেখেন ঢাকা, তাহলে এটার ইংলিশ হবে টু ঢাকা। এতটুকু হচ্ছে আমাদের অবজেক্ট বা এক্সটেনশন। এখন 10টা এক্সাম্পল কিন্তু আমরা এখানে দেখে ফেললাম, যে বিষয়টা আপনারা খেয়াল করেছেন কিনা। আমি প্রত্যেকটার ক্ষেত্রে একটা কথা বলেছি, দেখেন আমাদের অজ অথবা অয়ের পরে মেন ভার্বকে বসাতে হবে, তার সঙ্গে আইএনজি হবে। এখন এই ওয়াচ ওয়ার এই দুইটাও কিন্তু ভার্ব। এরা আসলে কি ভার্ব, এরা আসলে এখানে হেল্পিং বা অক্সিলারি ভার্ব হিসাবে কাজ করেছে, কারণ এইখানে এই অজ এবং ওয়ারের কোনো অর্থ নেই, ঠিক আছে। তো এতটুকু আপনারা মাথায় রাখবেন, কারণ এটা নিয়ে আরও আসলে ডিটেলসে অনেক কথা বলা যায়, কিন্তু সেগুলো বললে আপনারা একটু এলোমেলো করে ফেলবেন, ঠিক আছে। তো এতটুকু মনে রাখেন এবং প্রত্যেকটা জায়গায় একটু খেয়াল করার চেষ্টা করেন, তাহলে আশা করি আপনাদের ভিতরে যে জড়তাটা আছে সেটা কেটে যাবে। এখন এইটা ছিল হচ্ছে আমাদের প্র্যাকটিস করার জন্য সেন্টেন্স, অর্থাৎ 10টা সেন্টেন্স আপনাদের বোঝানো হয়েছে। এখন বাকি আরও 10টা সেন্টেন্স আমি রেডি করেছি। আপনারা যদি চান এটাকে স্ক্রিনশট দিয়ে আপনারা প্র্যাকটিস করে ফেলতে পারেন, তাহলে দেখবেন যে আপনাদের ভিতরে যে জড়তা আছে একেবারে দূর হয়ে যাবে এবং এই টেন্স নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এতটুকুই। যদি মনে করেন যে ক্লাসটা ভালো হয়েছে বা ভালো লেগেছে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি এটার পিডিএফ প্রয়োজন হয়, নক দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে এই পিডিএফটা আমি ফ্রিতে দিয়ে দেব, ঠিক আছে। তো দ্যাটস অল টুডে। আসসালামু আলাইকুম।